নমস্কার। CNN24 এর পক্ষ থেকে আমি পাপলু দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। নির্বাচন কান পাতলেই শোনা যাচ্ছে নির্বাচনের প্রতিধ্বনি এবং এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি গোটা আসামে একটা উৎসবের রূপ দেখা দিচ্ছে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ যেমন চলছে, তেমনি সরকারি স্তরেও বিভিন্ন প্রক্রিয়ায় নিরন্তর কাজ চলে যাচ্ছে। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রটি এই মুহূর্তে সর্বাধিক আলোচনা চক্রে, কারণ এই চক্রে 11 জন বিজেপি প্রত্যাশী তারা দাবি করছেন উধারবন্দের সঙ্গে যারা ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে, তাদেরই প্রার্থী করা হোক। উধারবন্দ কেন্দ্রে এই মুহূর্তে যতটুকু খবর রয়েছে প্রার্থী সংখ্যা প্রায় 15 জন এবং শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব মহাশয় একজন প্রার্থী। আমাদের এই নির্বাচন 2026 প্রত্যাশীর মতামত এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির সাবেক চেয়ারম্যান মঞ্জুল দেব। মঞ্জুল দা, আপনাকে আমাদের নমস্কার। স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো ওনার সঙ্গে এবং কেন তিনি নির্বাচনের প্রার্থী প্রত্যাশী, তার কাজ বা ডেভেলপমেন্ট অথরিটির যে কাজগুলো করেছেন তিনি সেগুলো নিয়েও কথা বলবো। তো শুরুতেই আপনার থেকে জানতে চাইছি, আপনি কবে থেকে বিজেপি দলের হয়ে কাজ করছেন? 1988 ইংরাজির থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি। 91 ইংরাজিতে আমরা 9টি আসন জিতেছিলাম, এটা একটা আসামের রেকর্ড ছিল। তখনও আমি বিভিন্ন প্রার্থীদের সাথে প্রচার এবং গণনা কার্যে অংশগ্রহণ করি। পরবর্তীতে বিভিন্ন সময়ে দল আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে, সেটা ওয়ার্ড কমিটির সভাপতির থেকে সরে দুবার শিলচর বৃহত্তর শিলচরের জেনারেল সেক্রেটারির দায়িত্ব, দুবার এমআরএ হিসাবে কাটিগড়ার দায়িত্ব, দুবার প্রভারী হিসাবে উধারবন্দের দায়িত্ব। সেটা আমার একটা টার্নিং পয়েন্ট 16 এবং 21, যে সময় আমরা উধারবন্দের যিনি মন্ত্রী ছিলেন অজিত সিং মহাশয়, ওনাকে হারিয়ে মীর বাবুকে আমরা জিতিয়ে এনে পেরেছিলাম 2016 সালে। এইভাবে ক্রমান্বয়ে আরও যেই সময় দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি কোনোদিন সেই দায়িত্ব থেকে পিছপাও হইনি বা দলকে কোনোদিন বলিনি যে আমি এই কাজ করব না। পরবর্তীতে আপনারা জানেন যে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি 2016 নভেম্বর, আমি 2021 16 নভেম্বর আমি ডেভেলপমেন্ট অথরিটিতে দলের প্রার্থী দলের নমিনেশন পেয়ে বা দলের চয়ন পেয়ে আমি ডেভেলপমেন্ট অথরিটিতে যোগদান করি। এবং যোগদান করার পরে যেভাবে দলীয় কাজকর্ম আমি নিষ্ঠার সাথে করেছি, আমার কোনো দায়িত্বতে আমি অসফলতা পাইনি। যখন যে দায়িত্ব দিয়েছেন দল, সেই দায়িত্বে আমি সম্পূর্ণ সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং একাগ্রতার সঙ্গে কাজ করেছি। তো এই সময়ে ঠিক ডেভেলপমেন্ট অথরিটির যখন আপনি চেয়ারম্যান ছিলেন, এই সময়ে দল কী কী আপনাকে দায়িত্ব দিয়েছিল, কোথায় দায়িত্ব? যখন আমাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের দলের একটা সিস্টেম আছে, এক ব্যক্তি এক পোস্ট, তখন থেকেই আমি ডিস্ট্রিক্টের পার্মানেন্ট ইনভার্টি হিসাবে কাজ করে যাচ্ছি। চেয়ারম্যান থাকা অবস্থায় 2021 আমাকে আবার উধারবন্দের প্রভারী করা হয়। সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করি। আর চেয়ারম্যান হিসাবে যখন আমি ডেভেলপমেন্ট অথরিটিতে বসলাম, তখন আমার কাজের চাপও খুব বেশি ছিল, কারণ আমি একটা ঋণগ্রস্ত অথরিটিতে বসেছিলাম, যার পার লাইবিলিটিস 1.75 লাখ ছিল। 2007 থেকে যে সমস্ত এমপ্লয়িরা বেতন পাননি, আমি যখন বসেছিলাম, ওরা আমার কাছে এসে উত্তর দিয়ে বলেছিলেন আমরা 45 লাখের মতো বেতন আমাদের বকেয়া আছে 2007 থেকে, যেটা অথরিটির কাছে পয়সা না থাকার জন্য আমরা পাইনি। এক্সিস্টিং স্টাফের 30 লক্ষ টাকা বেতন বকেয়া ছিল। আর জনসাধারণের কাছে 1,17,00,000 টাকা ওনারা একটা মার্কেট জনসাধারণের কাছ থেকে পয়সা নিয়ে ওদেরকে দোকানগুলো দেবার প্রতিশ্রুতি নিয়ে ওদের কাছ থেকে পয়সা নিয়েছিলেন অ্যাডভান্স হিসাবে। কসমিক মার্কেট, যেটা এমনিতে কসমিককে বলা হয়, কিন্তু এটা কসমিকের কিছু নেই।
কসমিকে ওটা তৈরি করে দিয়েছিল, কসমিকে তখনকার সময় পয়সা দেওয়া, হ্যাঁ, যাই হোক তথাকথিত এটা আছে। সেই টাকাও আমি ফেরত দেওয়ার চেষ্টা করেছি। 10-15 জন ব্যক্তিকে ট্রেস করা যায় নাই, ওদের টাকা দেওয়া হয়নি, বাকি টাকা সব রিটার্ন হয়ে গেছে। তাছাড়াও আমার সময়ে প্রতি মাসের 1 তারিখ এমপ্লয়ীদের বেতন হয়েছে। আমাদের এমপ্লয়ীদের আগে যখন রিটায়ারমেন্ট যারা গেছেন আমার বসার আগে, ওদের কোনো লিভ স্যালারি ছিল না। আমি বসার পরে ওদেরকে 150 দিনের লিভ স্যালারি করেছি। ওদের টিএফে তাদের 5 লাখ ছিল, সেটাকে 7 লাখ করেছি। করেও আমি 7.5 কোটি ফিক্সড ডিপোজিট করে এসেছি। আর আমি যখন আসছি তখন দেখছি প্রায় 2 কোটির মতো ইন্টারেস্ট হয়ে গেছে, প্রায় 10 কোটি টাকা আমি ডেভেলপমেন্ট অথরিটিতে রেখে এসেছি। একটা প্রজেক্ট অ্যাবান্ডেন্ট হয়ে পড়েছিল 7 বছর, সেটা পড়েছিল দেবাস হাউজিং প্রকল্প। সেটাকে পুনর্জীবিত করে আবার সেটার কাজ পিপিপি মডেলে আমরা করিয়েছি। এটার উপরে একটা হাই টেনশন লাইন ছিল, সেটাকে সরিয়ে 8 লাখ টাকা খরচ করে এটাকে সরিয়ে সেই কাজটাও হয়েছে। এখন প্রায় ডেভেলপমেন্ট অথরিটির হাতে প্রায় 20-25টা ফ্ল্যাট এখনও আছে, যেগুলা সেল হবে। মানে সেই প্রজেক্টেও আমি যেগুলার যদি সেল হয় তার মূল্য প্রায় 10 কোটি টাকা তো হবেই। তাহলে এই 10 কোটি টাকা আর এদিকের সারপ্লাস 10 কোটি টাকা মিলে প্রায় 20 কোটি টাকার প্রায় 20 লক্ষ টাকার হাতে থাকার সম্ভাবনা রয়েছে। তো কিন্তু অনেকে এখানে অভিযোগ করছেন বর্তমানে যে ডেভেলপমেন্ট অথরিটির এই মুহূর্তে কাজকর্ম প্রায় বন্ধ বলা যায়, বেতন পাচ্ছেন না। এই যে উদ্ভূত এই যে সমস্যা, সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়? এটা আমার হাতে নয়। আর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের যে পোস্টটা, এটা আমার নিজের সরকার আছে, আসাম সরকারের মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে হয়ে থাকে। আমি আমার রিটায়ারমেন্টের পিরিয়ডের আগেই আমি ইমেইল করে গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছিলাম। ওইখানে একটা আইনে একটা কথাতে লেখা আছে ভাইস চেয়ারম্যান ডেপুটি কমিশনার, কিন্তু ওনাকে কোনো ধরনের মনিটরিং পাওয়ার দেওয়া হয়নি। তার জন্য আমিও লিখেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব একটা অর্ডার দিয়ে সেটা দেওয়া হওয়ার জন্য। কিন্তু এখন ইলেকশন প্রক্রিয়ার জন্য মন্ত্রীরা বিশেষ করে সব কনস্টিটিউয়েন্সিতে আছেন, এবং আমরা দেখেছি লাগাতার প্রধানমন্ত্রীর প্রোগ্রাম যাচ্ছে, অফিসিয়াল কাজটা ডেভেলপমেন্টের কাজের সাথে রয়ে গেছে। হয়তো কোনো কারণে দেওয়া হয় না। এর মধ্যে আমার কাছে আজকের খবর আসছে যে আগামী সপ্তাহের মধ্যে হয়তো একটা অর্ডার আসবে বিকল্প ব্যবস্থা হিসাবে। বিকল্প ব্যবস্থা হিসাবে হয়তো ডিসিকেও দেওয়া যেতে পারে বা কাউকে অ্যাপয়েন্টমেন্টও করতে পারে, সেটা আমার সম্পূর্ণ জানা নেই। ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থাকাকালীন বলবো আমি শিলচর শহরের একটা আধুনিকতম বা আধুনিকতর একটা মাস্টার প্ল্যানের প্রয়োজনীয়তা রয়েছে, এবং এটা নিয়ে আপনি কিছুটা কাজও করেছিলেন। তো এই মাস্টার প্ল্যানের বর্তমান কি পর্যায়ে রয়েছে বা কতটুকু কাজটা এগিয়েছে? প্রথমত আমি যখন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারে বসার পরে আমি দেখলাম যে একটা মাস্টার প্ল্যানের কাজ চলছে। মাস্টার প্ল্যানটা আমি বলি, শিলচর ডেভেলপমেন্ট অথরিটি একটা জোনিং ম্যাপ আছে, জোনিং ম্যাপ, যেমন এটা 111 বর্গ কিলোমিটার বর্তমানে আছে। তো সরকার সেই সময় সিদ্ধান্ত নিয়েছিল যে এটাকে বৃহত্তর করা দরকার, যেহেতু শহর বড় হয়ে গেছে। আমরা সেটাও জানি, যখন আমরা শিলচর কর্পোরেশন তৈরি করতাম তখন 40টা ওয়ার্ড তৈরি করা হয়েছিল। কিন্তু এরপরে দেখা গেছিল এস পার অ্যাক্ট যে মাস্টার প্ল্যানের ভিতরে ওয়ার্ডগুলো তৈরি হতে হবে। তার জন্য 46 থেকে কেটে আমরা 48 ছিল, 48 থেকে কেটে 42-তে আনা হয়েছে। তো ইন জেনারেল যখন দেখলাম যে মাস্টার প্ল্যানের কাজটা চলছে, ডিব্রুগড়কে 371 বর্গ কিলোমিটার করে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, তখন আমি কীর্তিজলি তখনকার ডেপুটি কমিশনার ছিলেন, ওনার সাথে বসে আমি সর্বদলীয় বৈঠক করি, যেখানে ইউডিএফ, এজিপি, আমাদের এমপি তখন রাজদীপ রায় ছিলেন, কৌশিকবাবু, সবে মিলিয়ে আমরা যখন বৈঠক করি, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যেটা খুব স্মল হয়ে যাবে। 175 বর্গ কিলোমিটার দেওয়া হয়েছিল শিলচরকে। তখন আমরা এটাকে বললাম, আমিও বললাম যে না, আমি একটা ডিজাইন তৈরি করেছি, আপনারা একবার দেখে নিতে পারেন। আই থিঙ্ক যে এটা মিনিমাম 341 বর্গ কিলোমিটার হওয়া দরকার ফর দ্য ফিউচার অফ শিলচর টাউন। যাই হোক, সেই প্রক্রিয়ায় আমরা
টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের সাথে আলোচনা করি। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং সেই সময় তাদের একটু আর্থিক অসচ্ছলতার কথা বলেন এবং আমাকে চিঠি দিয়ে ওনারা অনুরোধ জানান যে আপনি আপনার তহবিল থেকে সেই কাজ শুরু করেন। তারপরে আমি যথারীতি টেন্ডার করি এবং টেন্ডারে একজন তো বরাত পেয়েছেন। আমাদের ডেভেলপমেন্ট অথরিটি টেন্ডার, এটা বোধহয় 18 লাখ টাকার একটা টেন্ডার হয়েছে, 70 বা 18টা, একুট ফিগারটা আমার মনে পড়ছে না। এবং মাস্টার প্ল্যানটা প্রায় তৈরি হয়ে গেছে, 50% কাজ হয়ে গেছে এবং 50% পেমেন্টও কন্ট্রাক্টরের হয়ে গেছে। ওনার নতুন যিনি আসবেন উনি সেই মাস্টার প্ল্যান জনসম্মুখে রাখা হবে 1 মাসের জন্য, তার যদি কোনো সংস্কার বা সংশোধন করতে হয়। আর সেই মাস্টার প্ল্যানের আন্ডারে আজকের দিনে আপনাদের শালগঙ্গা এরিয়া টোটাল উদারবন, এরপরে ওইটাকে নেটট্রিপ বলে না, যেখানে নেটট্রিপের এরিয়া সমস্ত সেই মাস্টার প্ল্যানের আন্ডারে ঢুকে গেছে 341 বর্গ কিলোমিটার। মানে ইন ফিউচার যদি আমরা শিলচর আগামী দিনে হয়তো আমরা জানি যে প্রত্যেকটা শহরে বড় হচ্ছে এবং শিলচরের যেভাবে বিস্তার ঘটছে, হয়তো আগামী দিনে আমাদেরকে শিলচরের 60, 70 বা 100টা ওয়ার্ডও তৈরি হতে পারে। তখন আমাদের আর কোনো অসুবিধা হবে না। আর আরেকটা বড় কথা হচ্ছে গিয়ে আরবান হাউসিং, গরিবদের জন্য প্রধানমন্ত্রী আবাস আরবান দেওয়া হয়। আমি 5500 আরবান হাউসের জনগণকে দিয়েছি মানে সরকার দিয়েছে, আমি সুবিধা পাইতে সাহায্য করেছি এবং সে সবাই ঘর বানিয়েছেন। আজকের দিনে আমাদের আরবানে আর বিশেষ অ্যাপ্লিক্যান্ট নেই, সবাই ঘর হয়ে গেছে। তাই আজকে যদি আমরা নতুনভাবে এই মাস্টার প্ল্যান 341 বর্গ কিলোমিটার করি, তাহলে একটা বিশাল অঞ্চলের লোক আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আরবানের সুবিধা পাবে। আচ্ছা, এই যে মাস্টার প্ল্যানের কথা আপনি বলছেন, সেটা আগামী কত বছর? 25 বছর, ফর 25 ইয়ার্স। 25 বছরের ভবিষ্যৎকে সামনে রেখেই এই মাস্টার কে মোটামুটি একদম সংক্ষেপে জানতে চাইব, মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে এই মাস্টার প্ল্যানে? মাস্টার প্ল্যানে বিশেষত জোর দেওয়া হয় জোনিং প্ল্যান। যেমন ইন্ডাস্ট্রিয়াল জোনটাকে একটা সেপারেশনে দিয়ে ইন্ডাস্ট্রিয়াল জোন, কমার্শিয়াল জোন, তারপরে কৃষি জমি, তারপরে বিল জাতীয় জমি, যেগুলোকে সুরক্ষিত রাখা, গোচরকে সুরক্ষিত রাখা। ওটা একটা সুপ্রিম কোর্টের ভার্টিকও আছে, গোচর এবং বিল জাতীয় জমি যাতে সেটাকে অন্য কাজে ব্যবহার না করা হয়, এইগুলো করে জোনিং ম্যাপ তৈরি করা। আরবানের মেইন প্ল্যানিং থাকে, আপনি ইন্ডাস্ট্রি কোথায় বানাবেন, আপনি কমার্শিয়ালি কোন জায়গাটাকে ইউজ করবেন, রেসিডেন্সিয়ালি কোন জায়গাকে ইউজ করবেন, সেটাই মুখ্য প্ল্যান থাকে সেই জোনিং ম্যাপের। তার ছাড়াও কিছু কিছু জায়গাতে ড্রেনের ব্যবস্থা কিভাবে হবে, শহরের ফ্লাইওভারগুলো কীভাবে তৈরি হবে, সেইগুলা পার্কিংয়ের ব্যবস্থা, সেই জায়গাগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু তারপরে যে যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টগুলো তখন সেই জায়গাগুলোতে কাজ করবে। এটাই থাকে মেইন মাস্টার প্ল্যানের পরিকল্পনা। আর মাস্টার প্ল্যানের পরিকল্পনা মতো যদি শহরের কাজ হয়, তাহলে শহরের শ্রীবৃদ্ধি নিশ্চয়ই হবে এবং সঠিকভাবে হবে। তো এই মুহূর্তে উদারবন্দের ডিলিমিটেশনের পর যেটা দেখা যাচ্ছে যে, যেহেতু আপনি একজন প্রার্থী প্রত্যাশী এবং যেহেতু দেখা যাচ্ছে প্রায় 2 লক্ষের কাছাকাছি, 1,90,000 এখন এসআর চলছে, হয়তো একটু কমবে বাড়বে। তো এই অবস্থায় দল কেন আপনাকে প্রার্থী করবে, কি মনে হয়? এবং দলের কাছে তো প্রার্থী প্রত্যাশী আপনি বলেছেন প্রায় 15 জন আছেন। আমি আমার যে কাজের অভিজ্ঞতা বা এতদিনের ভারতীয় জনতা পার্টির সাথে একটা দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে, যে নীতির উপর ভরসা করে আমরা ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিলাম, বিশেষত আমার বাড়ি পরিজালাঙ্গায় ছিল, আর সেই সময় বদ্রীনারায়ণ সিং এবং দ্বারিকাবাবু আমাদের বাড়িতে যেতেন, আমার বাবু একজন শিক্ষক ছিলেন, আর তাদের অনুপ্রেরণায়, তাদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শে ভারতবর্ষ গঠন করার প্রকল্প নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগ করেন। পরবর্তী সময়ে আমরা গোবিন্দপুর কায়স্থ মহাশয়, বিমলাংশু রায় মহাশয়, নিত্যভূষণ দে, এই জাতীয় নেতৃত্বর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি আর ওনাদের আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। আমার এবার জীবনের এই বিভিন্ন ধাপ অতিক্রম করে উদারবন কনস্টিটিউয়েন্সিতে
যে ডিলিমিটেশন হয়েছে তাতে প্রায় 1,90,000 ভোটার আছেন। আর ডিলিমিটেশনে উদারবন কনস্টিটিউয়েন্সির পুরো ধাঁচাটাই বদলে গেছে। আগে জয়পুর উদারবনের সাথে ছিল, এখন জয়পুর লক্ষ্মীপুরের সাথে। 32 বলে একটা এরিয়া আছে, সেটা সোনাইয়ের সাথে, এবং শিলচরের একটা পার্ট, বড় অংশ। বড় অংশ, এবং দুধপাতিলের একটা ছোট্ট পার্ট, আমরা বরখোলা কনস্টিটিউয়েন্সির একটা পার্ট উদারবন্দে চলে এসছে। তাই উদারবন্দের সমস্ত কিছু, তার জনবিন্যাস থেকে সব কিছুর একটা পরিবর্তন এসে গেছে। আর আমার কাছে মনে হচ্ছে যে আমার যে কাজের দক্ষতা আছে সেই জায়গাতে যদি আমাকে দল প্রার্থী করে, আমি সেই উদারবন কনস্টিটিউয়েন্সির আরও, যেটা আমার একটা নিজস্ব প্ল্যান আছে, যেহেতু মাস্টার প্ল্যানের মধ্যে আমরা ঢুকিয়েছি, উদারবন কনস্টিটিউয়েন্সিকে আমরা বরাকের ট্যুরিজম কেন্দ্র বলে আমরা মনে করি, এবং সেটাকে যাতে আরও উন্নতি করতে পারি। কারণ কাছাড়ের পীঠস্থান যেন রাজবাড়ি আছে, দিঘি আছে, দিঘির সংস্কারের দরকার। দিঘিটা সেরকমভাবে সংস্কার হচ্ছে না। শালমুগাতে আপনারা দেখবেন। আমাদের যেমন মালগ্রাম পীঠস্থান মা কাছাকান্তি মন্দির, আমারও ইচ্ছা আছে সেইখানে যেমন কুম্ভীগ্রাম বাগান, কুম্ভা বাগান, তারপরে সেখানের যে গলফ ফিল্ড, সেগুলাকে এক নতুন সাজে সজ্জিত করে, যেমন বরাকে যদি কেউ বাড়িতেও লোকজন আসেন তাদের জন্য যাতে একটা দর্শনীয় স্থান হতে পারে, তার ব্যবস্থা ভবিষ্যতে করে ট্যুরিজমকে অ্যাট্রাকশন করে উদারবনকে বৃহত্তর শিলচরের সাথে যাতে সামিল করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আমি কাজ করব। আর আমরা জানি যে আমাদের মালুগ্রাম এরিয়াতে একটা বর্ষার সময় জলাজমের একটা বিশেষ প্রবলেম হয়, বৃষ্টি দিলেই জল জমে যায়, কারণ চতুর্দিকে বান। সেটার একটা পার্মানেন্ট সুব্যবস্থা। এখানে তো শুধু কালীবাড়ি, শুধু মালুগ্রামের কথা বলছেন, কিন্তু কালীবাড়ি চর শিলচর শহরের অন্যতম যে জায়গাটা জানি, চর এলাকা বলছি, জলমগ্ন থাকে প্রায় সময়। হ্যাঁ, বালিবাড়ির, আমি যেটা মালুগ্রামের কথা বলছি, যে ওটাতে জমা জল, আর জমা জলের যেখানে পাম্পিং সিস্টেম আছে সেটাকে আরও মডার্নাইজ করা, যেমন একটা লেভেলে গেলে অটোমেটিক সুইচিংয়ের ব্যবস্থা কীভাবে হয়, সেইভাবে আরও মডার্নাইজ করার ব্যবস্থা করার আমার একটা পরিকল্পনা আছে। আর কালীবাড়ির চর আর জানিগঞ্জ সম্বন্ধে যেটা আপনাকে বলছি, সেটা হচ্ছে জানিগঞ্জের যে রাস্তার পরে একটা ইএনডির বাঁধ আছে, পুয়াগদ্দির পরে দেখবেন একটা ইএনডির বাঁধ আছে। তো ইএনডির বাঁধের ভিতরের যে জায়গাটা, সেটা চর এরিয়া। চর এরিয়াতে জলকে আটকানো সম্ভব নয়, কারণ নদীর জল বাড়লে চর এরিয়াতে জল আসবে, কিন্তু সেটা আবার খুব তাড়াতাড়ি চলে যায়। সেটাকে সমাধান করার একমাত্র বিকল্প রাস্তা সেই চর এরিয়ার জনসাধারণের জন্য মাল্টিস্টোরিস্ট বিল্ডিং করে ওদেরকে ছোট ছোট ফ্ল্যাটে শিফট করে সেই চর এরিয়াকে নিয়মিত খালি করাই দরকার, যাতে সেই সমস্ত মানুষের সুবিধা হয়। আজকের দিনে ওদের কাছে পাট্টা নেই, ওদের কাছে হোল্ডিং নেই, ওদের ভালো ঘর বানাতে পারছে না, কারণ পারমিশন পাচ্ছে না, আর পাবেও না, কারণ সেটা খাস জমি সরকারের। সেই দিকে চিন্তা করে আমি দেখেছি যে অনেক জায়গায় সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সমস্ত গরিব জনসাধারণকে যাতে সুচারুভাবে ব্যবস্থা দেওয়া যায়, সেই প্রচেষ্টা আমি করব। এটা তো শহরের সমস্যার কথা বললেন, কিন্তু উদারবন্দের মানে আপনার হিসেবে বা আপনার মতে আর কি কি সমস্যা? আমি তো আপনাকে বললাম যে এটাও উদারবন্দের একটা এরিয়া, আর যেখানে বিশেষ করে যে কথাটা আপনি বলছিলেন ডিলিমিটেশন হওয়ার পর আমরা দেখলাম তার যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখানে অনেক বাগান এলাকা রয়েছে। আমরা দেখেছি এই পুজোর আগেই অনেক বাগানে তীব্র অসন্তোষ রয়েছে বাগানের মজুরি নিয়ে, এবং সঠিকভাবে সেই বাগান অঞ্চলগুলোতে বিশেষ করে কুম্বা, থাইলু ইত্যাদি যেসব বাগানগুলো আছে, সীমানা ঘেঁষা এলাকা রয়েছে বা ডিমা হাসাওয়ের সঙ্গে সেখানেও সমস্যা অনেকটা রয়েছে। সেই এলাকাগুলোর সমস্যার সমাধানে কি কোনো আলাদা স্বপ্ন বা পরিকল্পনা রয়েছে? না, দেখেন, আমরা মানুষ, আর দৈনন্দিন জীবনযাপনের সমস্যাটা থাকবে, কিন্তু আমাদের দল ক্ষমতায় আসার পরে 16তে যখন ভারতীয় জনতা পার্টি আসামে সরকার করেছে, আপনাদের একটা বিশাল পরিবর্তন। বাগানের ভিতরে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, বাগানের ভিতরে রাস্তাঘাট তৈরি হয়েছে। আজকের দিনে
উদারবন এলাকার সমস্ত বাগানের রাস্তাঘাটই পাকা, বাগানের ভিতরে মডেল স্কুল, হাই স্কুল দেওয়া হয়েছে, 75টার মতো অঙ্গনাবাড়ি সেন্টার আসাম সরকার দ্বারা সেখানে দেওয়া হয়েছে। তারপরে কিছু কিছু জটিলতা আছে। আপনি বলেছেন, আপনি একবার 2016-র আগে চা শ্রমিকদের মজুরির কত ছিল, আজকের মজুরি কত, এটা অনেক বৃদ্ধি হয়ে গেছে। আগামী দিনে আমাদের প্রকল্প আছে সেটাকে আরও ডেভেলপ করা, সেটা হচ্ছে একটা বৃহত্তর সরকারি প্রকল্পের আন্ডারে আসবে। কারণ আমি যে এমএলএ, আমি ওদের মজুরি বাড়াতে পারবো না বা কমাতেও পারবো না, সেটা আইন তৈরি করে সরকার সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই ব্যাপারে ওই কথাটাই বলছিলাম আমি, যে উদারবন্দের সীমান্ত এলাকা রয়েছে, যেটা আমি বলছিলাম ডিমা হাসারের সঙ্গে একটা উদারবন্দের কোনো ভিলেজ বোধহয় ডিমা হাসাওয়ের যে মানচিত্র বা আছে সেখানে নেই। কিন্তু সংলগ্ন এলাকাতেই রয়েছে। আপনি যদি উদারবন্দের শালগঙ্গার দিকে কিছুটা এগিয়ে যান, সেখানে আপনি সেই সীমান্ত এলাকা না পড়লেও হয়তো সীমান্ত এলাকা ওনারা যাবেন। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কিছুদিন আগেও দেখলাম আমি, এখানে বেশ কয়েকটি পাথর কুয়ারি রয়েছে, অবৈধভাবে সেখানে পাথর খননের খবর রয়েছে। পাথর কুয়েরি যেসব এলাকা রয়েছে, সেই এলাকাগুলোর সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, নদী রয়েছে, কিন্তু সেই নদী থেকে তারা জলপান করতে পারছে না, অথচ পানীয় জলের যথেষ্ট অভাব রয়েছে। যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট, সেই অর্থে এখনও সীমান্ত এলাকাগুলিতে অন্য কনস্টিটিউয়েন্সির বা অন্য প্রথমত আমি আপনাকে বলি, কিছু সীমান্তবর্তী ফরেস্ট এরিয়া আছে। হ্যাঁ, যে ফরেস্ট এরিয়াতে কিছু ট্রাইবেল জনজাতির লোক আছে, যেখানে কাউগুড়া সিস্টেমে থাকেন। এই জনজাতির লোকদেরকে আপনি যদি বলেন যে আপনারা ওইখান ছেড়ে একটু টাউনের দিকে চলে আসেন, ওরা কিন্তু আসবে না। দে লাইক টু লিভ দিস স্টাইল, তারা ওই স্টাইলেই থাকতে ভালোবাসে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে যখন আমরা বৈদ্যুতিকরণে কথা করা হয়েছিল, খুব টাফ সেখানে বৈদ্যুতিকরণ, মানে একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির যে ডিস্টেন্স সেটা অনেক। তারপরে তারা পুঁজির মধ্যে জমাবদ্ধ অবস্থায় যারা থাকেন তাদেরকে ব্যবস্থা করা হয়ে গেছে, তাদের লাইটের ব্যবস্থা হয়ে গেছে, আপনি দেখবেন জলেরও ব্যবস্থা হয়েছে। আর কিছু কিছু কাজ নিশ্চয়ই বাকি রয়েছে, সেই কাজগুলো যাতে সুচারু করা যায়, আমি সরকারের কাছে যদি আমার সেই দায়িত্ব আসে, নিশ্চয়ই সেই দিকে আমি লক্ষ্য রাখুন। এবং ট্রাইবেল জনজাতির সম্প্রদায় যেভাবে ওনারা থাকতে ভালোবাসেন, ওদের সাথে পরামর্শ করে, ওদের সাথে করে সেখানে লোকাল প্রজেক্ট তৈরি করতে হবে। যেমন আপনাকে ইলেকট্রিক্যাল তার টেনে এত দূর নিলে পরে দেখা যায় প্রায় সাইক্লোন তুফানে তারগুলো ছিঁড়ে যায়। আমি সেটাকে নিয়ে আগেও একবার বলেছিলাম যে এরিয়াতে ওনারা একদম ক্লোজলি, ওনারা আবার ক্লোজলি থাকেন, সেখানে একটা সোলার প্রজেক্ট, একটা সিস্টেম করে, এরকমভাবে ছোটো ছোটো প্রজেক্ট করে জল এবং কারেন্ট দুইটারই ব্যবস্থা করে দিয়ে ওদেরকে সাথে, মানে ওদের সাথে সালা পরামর্শ করে কাজটা করে যাতে সেটার সমাধান করা যায়, সেই ব্যবস্থার দিকে আমি নজর। 2016 সালে বিধায়ক হয়েছেন মিহিরকান্তি সুম, তার পরবর্তীতে 2021-এও আবার আমরা দেখলাম বিধায়ক মিহিরকান্তি সুম, এবারেও তিনি প্রত্যাশী। তো উদারবন্দের যে বর্তমান উন্নয়ন অনেকাংশেই আমরা দেখি ক্ষোভ রয়েছে। তো উদারবন্দের বিধায়কের কাজকর্ম, উন্নয়নমূলক কাজকর্ম বা ক্ষোভ যেগুলো রয়েছে, সেগুলোর পরবর্তীতে আমরা দেখছি আপনি একজন প্রত্যাশী। তো এই উদারবন্দের বিধায়কের এই যে টিকিট যাওয়া বা তিনি পরবর্তীতে আবার বিধায়ক হওয়ার জন্য প্রত্যাশী, এটা নিয়ে তার এই দাবির কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? সত্যি বলেছেন যে 2016-তে আমি প্রভারী ছিলাম, এবং তিনি বিধায়ক হওয়ার 3 মাস আগ থেকে আমি উদারবন কাজ করেছি। 21-এ আমি প্রভারী ছিলাম, এবং সরকার এবং বিধায়ক, তিনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন, তিনিও ওনার মতো করে যথেষ্ট কাজ করেছেন। কিছু কিছু খুব আছে, এক নাগাদার 10 বৎসর একটা ইয়েতে থাকার পরে সব মানুষকে হয়তো সবসময় স্যাটিসফাইড করা হয়, যেতে পারা যায় না। তার জন্য কিছু অ্যান্টি ইনকামবেন্সি, একটা কথা আছে রাজনীতিতে, একটা কথা আছে অ্যান্টি ইনকামবেন্সি। এখন ওনার কাছেও সে একটি অ্যান্টি ইনকামবেন্সিটা আছে, সেটা
সঠিক জবাব যখন মিহিরবাবুকে নিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন, ওনাকে সেই প্রশ্নগুলো করবেন যে আপনার ইনকামেন্সির বিষয়গুলো কী কী ব্যাপার, কোন দিকে আছে। আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীরা এবং যারাই বিধায়ক আছেন তারা কাজ করেছেন এবং উন্নয়নের ছাপ উদারবন্দেও লক্ষ্য করা যাচ্ছে। এইবার যে পরিস্থিতি হয়েছে, যে কারণ দেখা গেছে যে মিহিরবাবুর জনপ্রিয়তা একটু কমেছে। 2016-তে তিনি 8,500 ভোটে জিতেছিলেন, 2021-এ সেটা 2,800 ভোট হয়ে গেছে। সেই দিকটাও লক্ষ্য করা হচ্ছে। দল তো সবসময় একটা উইনিং ক্যান্ডিডেটের কথা চিন্তা করে থাকে। সেই ব্যাপারে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে ডিলিমিটেশনের ফলে আমার যে স্টুডিওটাতে আমি বসে আছি তার পাশেই আমার বাড়ি, আর সেটা এখন উদারবন কনস্টিটিউয়েন্সির আন্ডারে। আর আগে আমি বলেছিলাম যে উদারবনটা তীর্থস্থান কালীবাড়ি, আর এখন আরে দুটা তীর্থস্থান আমাদের শ্যামসুন্দর মন্দির এবং নরসিংহ মন্দির, সেটাও উদারবন্দের ভিতরে চলে আসছে। আমাদের মালুকগাড়ির পঞ্চানন শিববাড়ি, ভৈরব বাড়ি। যে কথাটা বলছিলেন আপনি ইনকামবেন্সি, কি কি এই বিষয়গুলো রয়েছে যদি একটু বলেন। আমি আপনাকে আগেই বলেছি যে অ্যান্টি ইনকামবেন্সি তো কিছু থাকবে, আর কী কী বিষয় ছিল সেগুলা রাজনীতিক ব্যাপারে কিছু প্রতিদ্বন্দ্বী আপনার হয়ে যায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলেন। অনেক সময় সেই রাজতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার ফলস্বরূপ অনেক কিছুই প্রচার হয় যা সব কিছু সঠিক নয়। কিছু কিছু সঠিকতা আছে, কিছু কিছু সঠিক নয়। আর আপনারা জানেন যে কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে এবারের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট চয়নটা 10 জনের মধ্যে একজনকে করতে হয়। তো 10 জনকে তো করা সম্ভব নয়। অনেক সময় সেই জায়গাতেও একটু মনোমালিন্য তৈরি হয়েছে। এগুলো ছোটো ছোটো কিন্তু আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচনের সময় যে সবচেয়ে ভালো ফল করেছে কিন্তু উদারবন। না, ফলাফলের বিষয়টা আমি যাচ্ছি না। ওই যে আমি আপনাকে বললাম, যেমন একটা জিবিতে 10টা মেম্বার, কিন্তু আপনাকে, যেহেতু আপনি এমএলএ, আপনাকে একজনকেই প্রেসিডেন্ট বানানো সম্ভব আর একজনকেই ভাইস প্রেসিডেন্ট বানানো সম্ভব, আর সেটা মেম্বারদের ভোটে তৈরি হবে। সেই জায়গাতেও কিছু কিছু জায়গাতে একটু একটু, এটা সবের ক্ষেত্রেই হয়েছে, যে এটা উদারবন্দের ক্ষেত্রে হবে না, সবের ক্ষেত্রে এখানে হয়েছে। এবার আমরা উদাহরণে দেখলাম যে 11 জন প্রার্থী তারা একজোট হয়ে তারা দাবি করছেন এবং বিভিন্ন জায়গায় আপনাদের দলীয় স্তরের বিভিন্ন জায়গায়, জেলা রাজ্য স্তরের বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করে উপস্থিত হয়ে পত্র মারফত হোক বা সরাসরি উপস্থিত হয়ে তারা দাবি করছেন উদারবন্দের মাটির সঙ্গে যাদের সম্পর্ক, যারা উদারবন্দের সুখে দুঃখে সবসময়ের সঙ্গী, তাদের টিকিট দেওয়া হোক। তো তারা যে এই দাবি করছেন, এই দাবির প্রেক্ষিতে আপনার বক্তব্যটা কি? দেখুন, আপনি বলেছেন যে 11 জন নমিনেশন প্রত্যাশী তারা একত্রিতভাবে কাছাড়ের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আসাম প্রদেশের স্টেট প্রেসিডেন্টের কাছে গিয়েছেন এবং তারা একটা পত্র দিয়েছেন, কি মেমোরেন্ডাম দিয়েছেন সেই ব্যাপারে কিন্তু আমি মেমোরেন্ডাম পড়িও নাই আর আমি দেখিও নাই। এখন গণতান্ত্রিক দল, গণতান্ত্রিকভাবে কেউ যদি একটা অভিযোগ থাকে, সেই অভিযোগ তো সে নিশ্চয়ই দিতে পারে। সেটাতে আমি মনে করি না কোনো আছে বলে। সেটাতে ওনারা কি দিয়েছেন কি না সেটা আমি বলতে পারবো না, সেটা ব্যাপারে আপনারা ওনাদেরকেই প্রশ্ন না। আর এই যে বিষয়টা ঘটছে সেটা সংবাদ মাধ্যমে এসছে, আমরা নিজেরা সেটার খবর করেছি, পত্রপত্রিকায় এসছে, ইলেকট্রনিক্স মিডিয়া, সব সামাজিক মাধ্যমে এসছে, এবং তাদের একটাই দাবি উদারবন্দে হ্যাঁ, ভূমিপুত্র ভূমিপুত্র সঠিক ঠিক মাটির সঙ্গে যাদের সম্পর্ক, যারা উদারবন্দের মানুষের সুখ দুঃখের সঙ্গী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকেই নিউজ মিডিয়াম বা আপনাদের তাদেরকেই সেই খবরটা পেয়েছি। হ্যাঁ, তাদেরকেই মনোনয়ন দেওয়ার জন্য, যে কোনো কেউ একজনকে মনোনয়ন দেওয়ার জন্য। এবং এই 11 জনের ভেতরে তারা দাবি করছেন তারা এই 11 জনের ভেতরেই কাউকে যেন মনোনয়ন দেওয়া হয়। এক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি, বা উদারবন্দের মাটির সঙ্গে সম্পর্কের কথা যেটা বলা হয়? উদারবন্দের মাটির সঙ্গে সম্পর্কতা বললে আমিও উদারবন কনস্টিটিউয়েন্সিরই মানুষ, মানে আমি উদারবন্দের মানুষ। হ্যাঁ, তে ওনারা কাকে বোঝাতে চাইছেন সেটা তো আমি বুঝতে পারছি না। ওনারা 11 জন যারা আছেন, সেই 11 জন
উদারবন্দে হয়তো ওদের বাড়িঘর আছে বা একটা কিছু আছে, আমারও বাড়িঘর উদারবন্দেই আছে, আর তাছাড়া মিহির সুমর বাড়িঘর উদারবন্দেই আছে। তো আমি মিহির সুম যদি দেখা যায় তো দুজনকেই আমরা দেখতে পাই যে উনাদের ভাষায় মাটির মানুষ। হ্যাঁ, আমার তো সেই প্রশ্নটা আমি তুলিও নাই যে মাটির মানুষ কি না, সম্পর্ক যাদের সঙ্গে হ্যাঁ। উদারবন্দের সঙ্গে যাদের হ্যাঁ। একদম সরাসরি সম্পর্ক, যারা উদারবন্দের সুখে দুঃখে কাজ করছেন তাদের কথা বলছেন। না, তো বললাম যে তারা 11 জন হলে আরো 2 জন তো উদারবন্দের সাথে আছেনই, মেয়ের সুমও আছেন, আমিও আছি। তাহলে কি রাজদীপ বা মৃদুল মজুমদারের মতো যারা রয়েছেন তাদেরকে টিকিট থেকে মানে টিকিটের দাবি কতটুকু যুক্তিযুক্ত কি মনে হয়? দেখুন, টিকিটের দাবি আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে টিকিটের দাবি করার অধিকার সবার আছে। সাংবিধানিকভাবে সেই রকম কোনো প্রটোকল নেই যে আমি শিলচর থেকে উদারবন্দে খেলতে পারবো না বা লক্ষ্মীপুর। আমরা দেখেছি একটা সময় কৌশিক রায়কে আমরা দেখেছি, যিনি তাপাঙ্গের ছিলেন, হ্যাঁ, এবং তাপাং থেকে তিনি ইলেকশনও খেলেছেন একবার, হ্যাঁ, তিনি লক্ষ্মীপুরে খেলেছেন। সেই ব্যাপারে আমার কাছে মনে হয় যে টেকনিক্যালি কোনো ভুল সেখানে নেই। জনসম্পর্কর কথা ওনারা যেটা বলেছেন, আমি আগেও বলেছি আপনাদের কাছে যে এই যে ভাবধারাটা ওনাদের মনে আসছে, তাহলে এই ভাবধারার সঠিক উত্তরটা ওনারাই দিতে পারবেন। কীভাবে ওনাদের মনে এই ভাবধারাটা আসে? আমার মনে তো এই ভাবধারা আসেনি, এবং আমি সেই প্রশ্নও তুলি নাই। না, এক্ষেত্রে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যায় বিভিন্ন জায়গার ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ বরাক উপত্যকায় এসে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন, সে ধরনের অনেক ইতিহাস রয়েছে। কাছাড় জেলায় কাঠিগোড়ায় বার কয়েক বিধায়ক হয়েছেন এই দলেরই, আপনাদের দলেরই বিজেপির প্রার্থী কালীরঞ্জন দেব 3 বার বিধায়ক হয়েছেন। আমার প্রশ্নটা ছিল তাদের এই যে দাবিটা 11 জনকে টিকিট, 11 জনের মধ্যে এই টিকিটটা দিতে হবে, কতটুকু যুক্তিযুক্ত? না, ওনারা দাবি করতে পারেন। এখন আমাদের দল, আমি আগেও বলেছি, এটা একটা গণতান্ত্রিক দল। হ্যাঁ, আপনার দাবি আপনি রেখেছেন। এখন বাকি যারা সেই সমস্ত কোর কমিটি বা ইলেকশন নমিনেশন দেওয়ার জন্য যাদেরকে দায়িত্ব হবে, ওনারা আলোচনার মাধ্যমে ওনারা সেটা সিলেক্ট করবেন যে কোনটা কী যুক্তি আছে। হ্যাঁ, ওনারা যদি সেই যুক্তির মধ্যে কিছু দেখেন, ওনারা সেই সিদ্ধান্ত নেবে। আমি এখান থেকে সিদ্ধান্ত নেবার মতো আমার কোনো অধিকারও নাই, আর আমি করতেও পারি না। এই অবস্থায় যদি এই 11 জনের, এই 15 জনের মধ্যে আপনাকে টিকিট ধরুন না দিয়ে অন্য কাউকে টিকিট দেওয়া হলো, সেক্ষেত্রে আপনার পদক্ষেপটা কী থাকবে? আমি প্রথমেই বলেছি যে আমার এই দীর্ঘ ভারতীয় জনতা পার্টিতে কাজ করার পিছনে একটা অ্যাম্বিশন ছিল। যতজনেই আমরা দাবি করেছি বা প্রার্থিত্ব চেয়েছি, সেটা আমরা গণতান্ত্রিক অধিকারের মধ্যে প্রার্থিত্ব চেয়েছি। দল প্রার্থী চয়নের ক্ষেত্রে দলের একটা পরিকাঠামো থাকবে। সেই পরিকাঠামে যারা বসবেন, ওনারা বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করবেন, বিভিন্ন বিষয় দেখবেন, দেখে প্রার্থী চয়ন করবেন। সেখানে দলের প্রার্থী চয়ন করার পর আমার ভূমিকাটা ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে এখন যে ভূমিকাটা আছে, তখন সেই ভূমিকাটাই থাকবে। তখন আমি দলের হয়ে কাজ করব, দলের প্রার্থীকে আমাকে জিতাতে হবে। তাছাড়া আপনারা জানেন যে আমি শিলচর কনস্টিটিউয়েন্সিরও বিস্তারকের সংযোজকের দায়িত্বে আছি, সেখানেও আমি কাজ করে যাচ্ছি। দল আমাকে সেই দায়িত্ব দিচ্ছে। উদারবন্দের প্রার্থিত্ব চেয়ে যে আমি শিলচরের কাজও করে যাচ্ছি, কাজ তো আমাকে করতেই হবে। সেই ব্যাপারে কোনো সংশয় নাই, কারণ আমরা এক নিষ্ঠার সাথে দল করেছি, আর তার পরিবর্তে ভিন্ন ব্যবস্থা নেব, ভিন্ন জায়গায় গিয়ে আবার প্রার্থিত্ব চাবে, সেই মানসিকতা আমার ভিতরে এক বিন্দুও নেই। যে চেষ্টাতে ভারতীয় জনতা পার্টিকে আমরা ছোট ছোট করে গঠন করেছি। আমার মনে আছে যখন আমি মণ্ডলের জেনারেল সেক্রেটারি ছিলাম, সেই সময় আমাদের সাথে বিপ্লব দেবনাথজি, উনি আমার সাথে প্রায় আমরা দুজনে মিলে মাইক্রোফোন নিয়ে রোড শোতে স্টিক স্পিচে বেরিয়ে যেতাম। এমন জায়গাতে বক্তৃতা রাখতাম, আমাদের সাথে মানুষই ছিল না। সেই জায়গাতে আমরা কনস্ট্যান্ট দিন ভোর বক্তব্য রেখে রাত্রেবেলা ঘরে এসেছিলাম। সেই কাজগুলো করে ছোট অনুদান দিয়ে, নিজের সংসারের কথা চিন্তা না করে ছোট অনুদানের মাধ্যমে আমরা দল গঠনে সাহায্য করেছি আমাদের নেতৃত্বদের সহযোগিতা নিয়ে। সেখানে দল, দেশ সর্বাগ্রে, তারপরে দল সর্বাগ্রে। দলের যাতে কোনো অমঙ্গল না হয় সেই জন্য আমার চেষ্টা সব সময় আছে, থাকবে,
আগামীতেও থাকবে। টিকিট প্রত্যাশী আপনি, এই টিকিট প্রাপ্তি কতটুকু আশাবাদী? আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, তা আমার 100% আশা যে আমি টিকিট পাবো। আর এই টিকিট যদি পান এবং যদি সবই তো হ্যাঁ, সব কিছুর মধ্যেই যদি এই যদি টিকিট পান আপনি এবং নির্বাচনে যদি আপনি জয়ী হন, তাহলে উদারবন্দ বিধানসভা কেন্দ্রের জন্য প্রধান 2টি বা 3টি কাজ কি থাকবে আপনার? প্রথম কথা, টিকিট পাওয়াটা যদি আছে, কিন্তু জয়ের ব্যাপারটা 100% নিশ্চিত। আর আগেও আমি বলেছি যে উদারবন্দের সার্বিক উন্নয়ন এবং ট্যুরিজমকে প্রাধান্য রেখে মাস্টার প্ল্যানের ভিতরে আগামী দিনে উদারবনকে আমরা ঢুকিয়ে দিয়েছি। আগামী দিনে উদারবন্দে যাতে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন করতে পারি, উদারবন্দের ভিতরেও কিছু জোনকে ইন্ডাস্ট্রিয়াল জোন করা হয়েছে। আর ট্যুরিজমের ক্ষেত্রে উদারবন্দের আপনারা জানেন যে আরকাটিপুরের ভিতর দিকে যে রাস্তাটাকে উদারবন্দ দয়াপুর হয়, এই রাস্তাটা সম্বন্ধে আমার একটা ইচ্ছা যে এখানে 4 লেন রাস্তা করে লক্ষ্মীপুর এবং উদারবনকে যুক্ত করে উদারবন্দের জন্য আরেকটা এরিয়া ইন বিটুইন আমাদের যে বর্তমান উদারবন রাস্তায় দয়াপুর আন্দোলন যখন ঢুকে যাবে, তো মিডিলের যে এরিয়াটা সেটাকে ক্রসিং দিয়ে আপনি বলতে চাইছেন উদারবন দয়াপুর থেকে, অর্থাৎ আরকাটিপুর থেকে দয়াপুর হয়ে উদারবন হয়ে যে ভারতমালার মহাসড়কের যে কাজটা, যে রাস্তাটা রয়েছে সেটার সঙ্গে সংযুক্ত করা। সেটার সঙ্গে সংযুক্ত করলে কি হবে, যে ওই যে এরিয়াটা আপনার দেখবেন, ওই এরিয়াটাতে গেলে ইন্ডাস্ট্রিয়াল একটা হাব হবে। আর তাছাড়াও উদারবন্দের আমার যেহেতু আমি সনাতনে বিশ্বাস করি, আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি যে ট্যুরিজমে একটা অ্যাট্রাকশন করতে হলে একটা কমার্শিয়াল পয়েন্ট ধরে নেন 40-50 বিঘা নিয়ে একটা মন্দির, একটা কৃষ্ণ মন্দির, একটা কমিউনিটি হল, একটা গার্ডেন, একটা পার্ক তৈরি করে যেমন একটা ব্যবস্থা করলাম, যে কেউ এখান থেকে গেল সকালবেলা 10টায় গেল, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা সেইখানে, তারপরে সেখানে আমার যে কমিউনিটি হল থাকবে, সেখানে ফাংশন হবে, মানে রামায়ণ মহাভারতের বিভিন্ন ছোট গল্প নিয়ে আমাদের এই অঞ্চলে যারা আজকের দিনে নাচ শিখতেছে, আজকের দিনে গান শিখতেছে, কিন্তু ওদের জন্য কোনো ইনকামের কোনো ব্যবস্থা আমাদের সরকার করতে পারেনি বা হচ্ছে না, সেইরূপভাবে হচ্ছে না। অনেকটা হয়েছে, ওর সেইরূপভাবে হচ্ছে না। আপনারা জানেন যে মোবাইলের জমানায় আজকের দিনে দূরদর্শন কেন্দ্র বা এগুলাতেও একটা খামি এসে গেছে। সেই জায়গাতে আমি দেখেছি যে সেই জায়গাতে যদি আমরা আমাদের কৃষ্টি কালচার নিয়ে ছোটো ছোটো নাট্যের বেস্তমে 3-4টা শো করতে পারি, যারা যাচ্ছেন তারা হয়তো দুপুরের খানি খাবেন, শটটা দেখবেন, শো দেখে দেখে বেরিয়ে যাবেন, একটা ফিস থাকবে। তো কী হবে, এই ট্যুরিজমের ক্ষেত্রে সেটা একটা সেইভাবে আমি আরকাটিপুরে একটা জায়গা দেখেও রেখেছি, ম্যানেজারের সাথে আমার কোথাও হয়েছে, সরকারে আসলে ভবিষ্যতে সেই পরিকল্পনা যদি আমরা করতে পারি, এই যে সাংস্কৃতিক জগতের একটা কিছু একটা করার আমার ইচ্ছা খুব প্রবল। একদম। এবং যে কথাটা বলছিলাম আমরা, সময় সংকীর্ণ, হয়তো স্বপ্ন অনেক রয়েছে এবং স্বপ্ন দেখলে স্বপ্ন সার্থকতা করা বা স্বপ্ন বাস্তবায়ন করাটাও অত্যন্ত জরুরি একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে। স্বপ্ন না থাকলে কিছুই হবে না, স্বপ্ন তো থাকবে এবং দূরদর্শী স্বপ্ন, তার সাথে প্র্যাকটিক্যালের সাথে মিল হতে হবে। তো এই স্বপ্ন বর্তমান সময়ে যদি দাঁড়িয়ে আমরা বলি, এই স্বপ্ন প্রার্থী প্রত্যাশীদের ক্ষেত্রে বাস্তবায়নে অনেক কঠিন, কারণ সময় একটা বিষয় রয়েছে, নির্ভর করছে ভবিষ্যতের যে সময়টা, সেই সময়ের উপর, এবং সময়ই তার সঠিক জবাব দেবে। উত্তর যে স্বপ্ন যে দেখছেন প্রার্থী প্রত্যাশীরা বা নিজেদের মতো করে তাদের যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করছেন, সেটা সাকার করার সময়ই কথা বলবে, যে কথাটা আমি বলছিলাম। এক্ষেত্রে অনেক সময় দিয়েছেন আজকে আপনি আমাদের এই স্টুডিওতে এসে। ধন্যবাদ মঞ্জুর মহাশয়। ধন্যবাদ আপনাদেরকে, তার সাথে সাথে উদারবনবাসী আপামর জনসাধারণ, দলীয় কর্মী, সবার কাছে আমার বিনত আবেদন, আপনারা সবাই সহযোগিতার হাত বেড়ে দিয়ে আমার সাথে সামিল হয়ে উদারবনের উন্নয়নকে আরও দৃঢ় করুন, সেই কথা বলে পুনরায় নমস্কার জানাই। এবং আপনাদের জানিয়ে রাখি, আমরা
এভাবেই নির্বাচন 2026 প্রত্যাশীর মতামত শীর্ষক এই অনুষ্ঠানে বিভিন্ন প্রত্যাশীদের আমরা নিয়ে আসবো, তাদের মতামত তুলে ধরব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, এবং যারা এই মতামতগুলো দেখছেন বা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান যারা দেখছেন ফেসবুক বা ইউটিউবে, তাদেরকে অনুরোধ করব, প্রত্যেককে অনুরোধ করব আমাদের এই প্রচেষ্টাগুলি যেন সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। আর ছড়িয়ে দেওয়ার রাস্তা একটাই, সেটা হলো আমাদের এই প্রচেষ্টাকে শেয়ার করা, লাইক করা বা কমেন্ট করা, যাতে প্রত্যেকের কাছে এই প্রত্যাশাটুকু পৌঁছে। আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।